মানুষের চাকরি পাওয়া কতটা প্রয়োজন, কিন্তু সেই চাকরিটা যদি একজন অশিক্ষিত মানুষ বা একজন কম লেখাপড়া করা মানুষ যদি কোনোভাবে চাকরিটা পেয়ে যায়, কিন্তু যে উচ্চ শিক্ষিত, যে খুব পরিশ্রম করে লেখাপড়া প্রতিনিয়ত করে যাচ্ছে একটি চাকরির আশায়, সে সে যখন চাকরিটা না পায় তখন তার কতটা কষ্ট হয়। সেই জিনিসটা আমাদের সমাজে কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে। যে প্রকৃত যোগ্য বা যে পড়াশুনো করছে চাকরির জন্য সে পাচ্ছে না, কিন্তু যে ঘষে মাজে মাধ্যমিক পাস 12 ক্লাস পাস করছে, দেখা যাচ্ছে সেই ছেলেটি একটি সময় সরকারি চাকরি করছে। কিন্তু কি কায়দায়? যে ছেলেটি লেখাপড়া করছে সে নিজের যোগ্যতায় চেষ্টা করছে যে একটি কি কায়দায় চাকরি পাওয়া যায়, বা নিজে চেষ্টা করছে, পড়াশোনা করছে, এক্সাম দিচ্ছে, কিন্তু যে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে আমি একটা চাকরি পাবো মাধ্যমিক পাস করে বা 12 ক্লাস পাস করে, সেই ছেলেটা দিব্যি সেন্টারিং কাজ, বিভিন্ন রকমের কাজ করে সে নিলিবিলি কিছু টাকা দিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট বের করে, যেমন ধরুন আপনি এসসি আছেন, এসটি সার্টিফিকেট বের করছেন, আপনি ওবিসি আছেন, এসসি সার্টিফিকেট বের করছেন। এই যে বিভিন্ন রকমের ডুপ্লিসিটি করে তারা তারপরে কি করছে, তারা কিন্তু ডাইরেক্ট পরীক্ষা দিতে লোক নিয়ে যায়, এমনকি এসএমএস এর সাহায্য নিয়ে তারা কিন্তু চাকরি বাঁধাচ্ছে। আর সেই অযোগ্য মানুষগুলো যখন একটি উচ্চ পদস্থ জায়গায় বসবে, সেই জায়গা সে ঠিক মতন কাজটা করতে পারবে না। আর কাজটা না করতে বললে দেশের ভুল কিন্তু সেই জায়গাটায় সে করে বসে থাকবে। আর সেই ভোগান্তি কে পোহাবে? সাধারণ জনগণ। এরকম ভাবেই দেখা গেছে যে কলকাতা পুলিশের প্রায় 100 জন কনস্টেবল নিজের কাস্ট সার্টিফিকেট, যাকে বলে আমরা হিন্দু মানুষ আমরা শিডিউল কাস্ট বলি, ওবিসি যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট, যারা এসটি তারা এসটি কাস্ট সার্টিফিকেট, এরকম কিছু ডুপ্লিসিটি কিছু মানুষ তারা কি করেছে যে হয়তো তারা নমশূদ্র মানুষ বা তারা ওবিসি কাস্টের মানুষ, যাই হোক, বা এসসি কাস্টের মানুষ, তারা কি করেছে এসটি সার্টিফিকেট বের করেছে। বের করে সেই এসটি কোটায় কিন্তু তারা পুলিশের চাকরি নিয়েছে। এই পুলিশের চাকরি নেওয়াতে যে এসটি কল্যাণ দপ্তর আছে, ঠিক আছে, সেই কল্যাণ দপ্তর থেকে কিন্তু তাদের বিভিন্ন রকমের যে লালবাজার, তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল পুলিশের কনস্টেবলে, এবং তারপরে কিছু চাকরিও পেয়েছে। প্রায় 100 জন মতন এসটি কোটায় চাকরি পেয়েছে। এবং যে এসটি কল্যাণ সমিতি আছে, ঠিক আছে, তারা কিন্তু অবজেকশন জানানোর পর যে আমাদের পুলিশের উচ্চ পদস্থরা আছে বা যে লালবাজার পুলিশ আছে, এনারা কিন্তু তদন্তে নেমে গেছে। ঠিক আছে, তদন্তে নেমে যারা কনস্টেবলের চাকরি পেয়েছিল 2012 সালে, তাদের কিন্তু বলেছে যে যার যার কাস্ট সার্টিফিকেট এবং ডকুমেন্ট প্রুফ কিন্তু জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পরে তারা কিন্তু চেক করবে যে কার কাস্ট সার্টিফিকেট বা কার ডকুমেন্ট অরিজিনাল এবং কার ডকুমেন্ট ডুপ্লিসিটি। তো এখানে কথা হচ্ছে, এই যে যেসব ছেলেপেলেরা ডুপ্লিসিটি ভাবে চাকরি পরীক্ষা দেয়, আমার একটা কথা ভাই, তোমার যেটা যোগ্য নেই তুমি তুমি কেন সেদিকে হাত বাড়াতে যাও? তোমার জন্য একটা অফিস আদালতে গেলে একটা সাধারণ মানুষ কতটা বিভ্রান্তিতে পড়ে। তুমি প্রথমত একটা ঠিক মতন কেস লিখতে পারবে না, তুমি আইনের মানে সংবিধানের আইন ঠিক মতন তুমি জানো না, যে একটা মানুষকে কি কাজ হলে তাকে কি কেস দিতে হয়, কোন রুলস ভঙ্গ করলে তাকে কত ফাইন করতে হয়, এইসব রুল তোমার জানা নেই। তুমি তাকে উল্টো সিধা বলে তাকে উল্টো সিধা কেস দিয়ে দেবে, তুমি তাকে উল্টো সিধা তার কাছ থেকে ফাইন নিয়ে নেবে, এই কাজ তুমি করতে পারবে। তাছাড়া তুমি সংবিধান অনুযায়ী কাজ করতে পারবে না, কারণ তোমার মধ্যে তো সেই জ্ঞান নেই, তুমি করতে পারবে না। আর দ্বিতীয়ত, তুমি যে এই কাজটা করলে, যে যোগ্য মানুষ তোমার জন্য সে চাকরিটা পেল না, তার লাইফটা নষ্ট হলো, তাহলে তার খেসারত কে দেবে? তোমাকেই দিতে হবে, তাই তো? তাই প্রত্যেকটা পরীক্ষা নেওয়ার আগে আমার হিসাবে যতগুলো এক্সাম হবে, যত এই ভারতবর্ষের বুকে যতগুলো এক্সাম হবে, প্রত্যেকটি এক্সাম যাতে আধার কার্ড
ফিঙ্গারে হয়। যদি আধার কার্ড ফিঙ্গারে একটা মানুষের পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমার জায়গায় অন্য কেউ গিয়ে বসে পরীক্ষা দিতে পারবে না। দ্বিতীয় কথা, আর এসএমএস, এসএমএস এর যে কেসটা, এসএমএস মানুষ মোবাইলে এসএমএস নিয়ে গিয়ে পরীক্ষা দেয় ডাইরেক্ট, এই কেসটা কিন্তু কি কায়দায় বন্ধ করা হয়? সে হচ্ছে স্কুলে কিন্তু নেটওয়ার্ক বন্ধ করার মেশিন বসাতে হবে। যে এরিয়ার মধ্যে পরীক্ষাটা হবে সেই এরিয়ার মধ্যে যাতে 3-4 কিলোমিটারের মধ্যে ফোনে কোনো নেটওয়ার্ক না থাকে, সে ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে। ঠিক আছে, তারপরেও তাকে এমন ভাবে চেক করতে হবে রুমে, পরীক্ষার হল রুমে ঢোকার আগে, যাতে তার কাছে পুরো জাইঙে পর্যন্ত, তার জাইঙে থেকে স্যান্ডো গেঞ্জি পর্যন্ত খোলাতে, মানে জাইঙেটা পড়া থাকবে, জাইঙে, জাইঙের উপর দিয়েও মেশিন ধরা হবে। ঠিক আছে, যাতে সে কোনো মতে বেঁচে না যায়। আর হলে পরীক্ষার হলে ঢোকার আগে নাই নাই করে 1 ঘন্টা আগে ঢুকতে হবে, 1-1.5 ঘন্টা আগে ঢুকতে হবে, কারণ তাকে চেক আপ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য যদি এইসব কড়া নিয়ম নেওয়া হয়, তাহলে হয়তো এই যারা পড়াশুনো করে, আর আমাদের রাজ্যে এই অশিক্ষিত চাকরিজীবী, মানে যারা যাদের যোগ্য নেই, যারা চাকরি করছে, সেই মূর্খ মানুষগুলো একদম বিতাড়িত হয়ে যাবে জীবনের থেকে। ভাই জন খেটে খা, ভাই এত রকমের কাজ আছে, সেসব কাজ করে খা, কিন্তু তোর চাকরিটাই দরকার, যে জিনিসটা তুই পারবি না। একটা লেটার লিখতে দিলে লেটার লিখতে পারবে না, একটা কিছু ভালো একটা প্রজেক্ট ওর কাছে আসলে সেই প্রজেক্টটা যে পড়ে, সেই প্রজেক্টটা যে কিভাবে করতে হবে সেই জিনিসটা সে পারবে না, অথচ সে সেই জায়গার দায়িত্ব নিয়ে বসে আছে। এই নদিয়া জেলায়, নদিয়া জেলায় সব থেকে বেশি ডুপ্লিসিটি চাকরি হয়। আপনি নদিয়া জেলায় সব থেকে বেশি ডুপ্লিসিটি চাকরি হয়। যদি আপনি বলেন যে কেন, আমি বলতে পারি যে নদিয়া জেলায় সব থেকে বেশি সংখ্যক মানুষ ডুপ্লিসিটি ভাবে চাকরি করে। হ্যাঁ, ডুপ্লিসিটি ভাবে চাকরি যারা পাওয়ায়, যারা এই জিনিসটা করায়, ঠিক আছে, তারা টাকার লোভে করে, আর যারা সেই সুযোগটা নেয় তারা সুখে থাকার জন্য করে। কিন্তু তুমি সুখে থাকার জন্য আর তুমি টাকার লোভের জন্য জনসাধারণ যে ক্ষতিটা করে দিচ্ছে, এই যে যে কোনো অফিস আদালতে গেলে তুমি একটা মানুষের নামের স্পেলিং ঠিক মতন লিখতে পারো না, তুমি তার একটা কোনো ভালো একটা দেখা যাচ্ছে একটা সে কাজ করবে, সেই কাজের যে একটা লিখিত দিতে হয় অফিস আদালতে, সেই কাজটা তুমি ঠিক মতন করে দেওয়া, তোমার তোমার পাশে বসে থাকে কারা, যারা সেই ফর্মটা ফিল আপ করে দেবে, এ করে দেবে, ও করবে, সেই কাজটা কিন্তু তোমার করার কথা, সেই কাজটা কিন্তু সেই লোক করে দেয়, তাকে 10 টাকা দিয়ে করাতে হয়, কারণ তোমার যোগ্য নেই, তুমি সেই কাজ করার তোমার কোনো মানে ক্ষমতাই নেই ভিতরে, কিন্তু তুমি সেই পজিশনে বসে আছো। ঠিক আছে, তো এই সব জিনিস বন্ধ করতে গেলে আধার কার্ড মারতে হবে, আর প্রত্যেকটাকে একদম ঢক মতন করে চেকিং করাতে হবে। ঠিক আছে, আর তারপর ছাড়াও আপনি যখন কম্পিউটারে ফর্ম ফিল আপ করাবেন, দেখবেন রেজিস্ট্রেশন পাশাপাশি আছে। কম্পিউটার যখন আপনি দুটো সেলের ফর্ম ফিল আপ করাবে, রেজিস্ট্রেশন পাশাপাশি আছে। এবার রেজিস্ট্রেশন পাশাপাশি আসলে কি হয়, যখন পরীক্ষা দিতে যায়, দেখছে একজন রেজিস্ট্রেশন, দেখা যাচ্ছে আমার রেজিস্ট্রেশন আর একজন রেজিস্ট্রেশন, কম্পিউটার একসাথে ফর্ম ফিল আপ করলাম, চলে আসলো, দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ডও সেই রেজিস্ট্রেশন অনুযায়ী পাশাপাশি চলে আসলো। তখন কি হলো, একটা বস আর একটা ছেলে দুজন পাশাপাশি পরীক্ষা দিতে গেল, বস বলে বলে দেয়, আর সেই ছেলেটা কিন্তু অ্যান্সার গুলো দাগায়। অনেক সময় কি হয়, বস পাশাপাশি বসলে বস তার কোশ্চেন পেপারটা নিয়ে ফ্লাপও করে দেয়। ঠিক আছে, এই যে যে প্রসেস, তারপরে বিভিন্ন এখন ডিভাইস উঠে গেছে, এই ডিভাইসের মাধ্যমে মানুষ কানের মধ্যে ছোট্ট একটা পুঁতির মতন দানা ঢুকিয়ে দেয়, সেটা একটা স্পিকার, সেই স্পিকারের মাধ্যমেও মানুষ কিন্তু গিয়ে করে আসতে পারছে। ঠিক আছে, এই যে যেসব প্রসেস, এইসব প্রসেস বন্ধ করতে গেলে আমাদের সরকারকে কঠোর হতে হবে। ঠিক আছে, সরকার যতদিন কঠোর না হবে এসব বন্ধ হবে না। ঠিক আছে, আরো মানে আরো অনেক ভাবে ডুপ্লিসিটি করে মানুষ, সেটা আমি পরে বলবো। আপনি দেখবেন এমন একটা ডুপ্লিসিটি আছে, যে ডুপ্লিসিটি কিভাবে করা হয়, দেখা যাচ্ছে আপনার, আপনি বস কিন্তু আপনার নাম অন্য আছে, তো আপনি অন্য লোকের পরীক্ষা দিতে যাচ্ছেন, তা তার জায়গায় পরীক্ষা দিতে গেলে আইডেন্টি প্রুফ লাগবে। আইডেন্টি প্রুফ কি, ভোটার কার্ড, আধার কার্ড, কিন্তু আপনার সাথে তো আর আপনার যে যার আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তার তো ডকুমেন্টে কোনো মিল থাকবে না, কিন্তু আপনার চেয়ারের সাথে আপনার ডকুমেন্ট তৈরি করে দেবে সাইবার ক্যাফের থেকে। আপনি কি জানেন সেটা?
আপনার আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার ছবির সাথে কিছুটা ওর ছবি মিক্সিং করে দেবে, চেহারার সাথে ফেসটা মিক্সিং করে দেবে, বডিটাও খানিকটা মিক্সিং করে দেবে। এইবার কি হবে, ওই আধার কার্ড আপনার চেহারার সাথে ওই আধার কার্ডের ইয়ে যে নম্বরটা থাকে, আধার কার্ডের যে নম্বরটা থাকে, সেই আধার কার্ডের নম্বর এর সাথে করে দেয়, ঠিক আছে। ডেট অফ বার্থ মাস সেম করে দেয়, আবার ছবিটাও আপনার থাকে। যদি সেটা ফিঙ্গার না মারে, কেউ ক্ষমতা নেই যে ওই লোক কে এই লোক, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের প্রসেসে কিন্তু ডুপ্লিসিটি হয়, ঠিক আছে, কিন্তু সেটা ধরার ক্ষমতা কেউ নেই, ঠিক আছে। তো এটা ধরতে গেলে একমাত্র সরকারকেই ভালোভাবে ব্যবস্থা নিতে হবে, তবেই যদি ঠিক হয়, ঠিক আছে।